হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে। টার্গেট টেট 2024। আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম থেকে সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে। তোমরা আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ যে ধরনের প্রশ্নগুলো তোমাদের 2023 এবং 2022 সালে ডাব্লিউবি টেটের নতুন সিলেবাসে এসেছিল। তো আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে যা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো শুরু করবো আজকের সেশন। ক্লাস শুরু করার আগে তোমাদের বলে দিই, সম্পূর্ণ ক্লাসের টোটালি ফ্রি পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিতে জয়েন করে নাও। টোটালি কিন্তু তোমরা ক্লাসের পিডিএফ গুলো ফ্রিতে পেয়ে যাবে এবং ক্লাসের আপডেটগুলোও তোমরা কিন্তু সেখানেই পাবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 5/7 নিকটতম মানের অনুমান অন্তর? দেখে বুঝতে পারছো আশা করি এই রকম প্রশ্ন তোমরা 2023 সালে দেখতে পেয়েছিলে। তো আমাদের এখানে রয়েছে 5/7 রয়েছে। এই 5/7 নিকটতম মানের অনুমান অন্তর। দেখো প্রথম কথা, 5/7 মানে কত? দেখো এখানে দশমিক যদি আমরা নিই তার পরিবর্তে এখানে শূন্য হবে 50। 7 দিয়ে 7 7 49। একটা সংখ্যা আমি দেখিয়ে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করো। 14 দুগুণ 28, 28 দুগুণ 56, তার পরিবর্তে লিখবে 57। মনে রাখার জন্য আমি বলছি এটা। এই যে সিকোয়েন্সটা আমি দিলাম, এই সিকোয়েন্সটা এইভাবে চক্রাকারে চলতে থাকে। অর্থাৎ আমার এখানে যখন 7 দিয়ে শুরু হলো, 7, তারপরে আবার কে আসবে? আবার প্রথমে চলে আসবে 1। তাহলে আমাকে এটা ভাগ করতে হচ্ছে না। যখন 7 দ্বারা আমরা ভাগ করব তখন 7, তারপরে 1, তারপরে দেখো 4, 14 দুগুণ 28, 28 দুগুণ 56 পরিবর্তে হবে কত? 57। অলরেডি 7 এখানে আছে, সো এতটুকু হবে পৌনঃপুনিক। ঠিক আছে, তাহলে এটা মানেই কত? পৌনঃপুনিক যদি না লিখি আমি তাহলে এটা হবে এরকম 285। এগেইন আবার আসবে কত? 7, 1 4 2 8। তো আরো লেখা যাবে, ডট 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 দিয়ে রাখলাম। এবার আমাদের 5/7 যে মানটা সেটা বলেছে কি কোনটার মাঝে থাকবে। দেখো আমরা যদি অপশানগুলো ভালো করে একবার দেখি তাহলে আমাদের দেখো 7 1 4, 7 1 4, 2 8 5, 2 8 5, এতটুকু তো ঠিক আছে। তারপরে 7 4 1, এখানে আছে 7 1 4। অর্থাৎ আমাদের এখানে মনে করো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার বললো যে 4, কোন রেঞ্জটা সঠিক হবে? এখানে মনে করো আছে 3.8, এখানে আছে মনে করো 4.2। তাহলে এরকম হতে পারে কি 4-এর থেকে এখানে একটু ছোট থাকবে আর এখানে 4-এর থেকে একটু বড় থাকবে। তাহলে এই 4টা কি হবে? এই রেঞ্জের মধ্যে ঢুকে যাবে। বাট এখানে দেখতে পাচ্ছি আমরা 7 1 4 2 8 5 7 1 4 ছিল, অর্থাৎ এখানে রয়েছে 4 1, মানে একটু বড় হয়ে গেল। এমন কি হতে পারে যে 4 এখানে 4-এর থেকে একটু বড়, মানে 4.1, আর এখানে 4.3? এমন তো হতে পারে না যে 4-এর থেকে এখানে বড়, তার থেকে 4.1-এর থেকে 4 বড়। এমন তো হতে পারে না, এখানে সেরকম রয়েছে, তাই না? কারণ 7 1 4 হওয়া উচিত ছিল, বাট রয়েছে কত? ভালো করে খেয়াল করো, 7 4 1, মানে একটু বড় হয়ে গেল। তাহলে এটা হতে পারে না। এই দিকেরটা চেক করার আমাদের দরকারই নেই, এইদিকে বড় রয়েছে, সো আর চেক করার দরকার নেই। বি নাম্বার 7 1 4 2 8 5 7 5 7, তারপরে 1 4 2 8, তারপরে দেখো 1 4 2 হওয়ার কথা ছিল, রয়েছে 5। এটাও বড় রয়েছে, সো এটাও কিন্তু আমাদের সঠিক রেঞ্জ হতে পারবে না। এখানে দেখো 7 1 4 2 8 5 7, এগেন দেখো 7, তারপরে 1 4, এখানে রয়েছে 1 2 2, মানে 1 4 2 ছিল 1 2 2, মানে একটু ছোট রয়েছে। ছোট হলে তো হতেই পারে, এরকম হতে পারে। তারপরে এখানে 5/7, এখানে দেখো তাহলে একটু বড় থাকতে হবে। দেখো 7 1 4 2 8 5 7, তারপরে এখানে হওয়া উচিত ছিল 1 4, এখানে রয়েছে 4 4, তার মানে একটু বড় রয়েছে, মানে এরকম একটু বড় রয়েছে। তার মানে তো এটা একদম সঠিক রয়েছে, অপশন সি। বুঝতে পারলে? এটা একদম সঠিক রয়েছে, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ 5/7 থেকে এদিকে একটু ছোট রয়েছে আর এদিকে একটু বড় রয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনটা? অপশন সি। একদম ভেঙে ডিটেলসে আমি ডিসকাস করছি যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধে না হয়। এই সেম টাইপের প্রশ্ন 2023 সালে এসেছিল পরীক্ষায়।
এত এত এবং এত এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি কত হবে? প্রথমে রয়েছে দেখো 8 3 1 6 সমান কত হবে? এটাকে ভাঙতে হবে। 8 3 1 6 দেখো 2 দিয়ে ভাঙো। 4 দুগুণ 8, 2 1 কে 2, 5 দুগুণ 10, 8 দুগুণ 16, এগেন 2 দিয়ে দাও। 20 দুগুণ 40, 7 দুগুণ 14, 9 দুগুণ 18, এবার 3 দিয়ে দাও। 3 6 18, 3 নং 27, 3 তিরিকে 9, এগেন 3 দিয়ে দাও। 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 1, এগেন 3 দিয়ে দাও। 3 7 21, 3 7 21, এবার দেখো 7 দিয়ে যাবে। বুঝতে পারলে? এবার হচ্ছে 7 দিয়ে গেল। তাহলে এটা থেকে আমরা কত পেলাম? 2 এর পাওয়ার 2 ইন্টু 3 এর পাওয়ার 3 ইন্টু 7 পাওয়ারে 1 ইন্টু 11 পাওয়ার 1। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো পেলাম এগুলো তো মৌলিক সংখ্যা। 2 মৌলিক সংখ্যা, 3 7 11 সবাই মৌলিক সংখ্যা। তাহলে কতগুলো মৌলিক সংখ্যা পেলাম? 2 আছে দেখো পাওয়ারে 2 মানে দুটো 2, 3টে 3, তাহলে 2 আর 3 5 6 7, অর্থাৎ পাওয়ারগুলো জাস্ট যোগ করো, টোটাল হচ্ছে 7টি মৌলিক সংখ্যা। ঠিক আছে, 7টি মৌলিক সংখ্যা। পরের সংখ্যাটি 12250, এটা মানে কত হচ্ছে? দেখো 12250, আমরা যদি প্রথমে 2 দিয়ে দিই, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 5 দুগুণ 10, এবার 5 দিয়ে দেওয়া ছাড়া কোনো ব্যাপার নেই। 5 12 60, 5 দুগুণ 10, 5 25, 125, 5 দিয়ে 5 দুগুণ 10, 4 5 20, 5 5 25, আরেকবার দাও 5 দ্বারা। দেখো 4 5 20, 5 9 45, ঠিক আছে। 7 দিয়ে দেখো 7 7 49। দেখো এইভাবে ভেঙে ভেঙে তোমরা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের এবছরও থাকবে। ঠিক আছে, 3 7 এর পাওয়ার 2। তাহলে এখানে টোটাল কতগুলো রয়েছে মৌলিক উৎপাদক? দেখো 1 3 2, 3 দিয়ে 5 আর 1 6, 6টি মৌলিক উৎপাদক আছে। এবার এখানে রয়েছে 1001, এখানে কতগুলো হতে পারে? দেখো 1001 কত দিয়ে ভাগ যাবে? 7 দিয়ে যাচ্ছে নাকি একবার চেক করো। 7 দিয়ে দেখো 7 1 30, 4 7 28, 2 21, 3 7 21, এবার তো হয়ে গেল। 11 দিয়ে 11 1 13, তাহলে এখানে হচ্ছে 7 ইন্টু 11 ইন্টু 13। তাহলে টোটাল কতগুলো মৌলিক সংখ্যা এখানে পেলাম আমরা? 1 2 3। তাহলে টোটাল কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে? দেখো 7টি যোগ 6টি যোগ কত হলো? 3টি। তাহলে টোটাল হচ্ছে কত? 7 3 10 আর 6 16টি। ঠিক আছে, 16টি। বুঝতে পারলে? তাহলে আমাদের প্রশ্ন যদি বলে যে কতগুলো মৌলিক উৎপাদক রয়েছে, তাহলে কি হবে? মৌলিক উৎপাদকের সংখ্যা আমরা বের করে নিতে পারছি। 7 6 3 টোটাল যোগ করলে 16টি। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যা যেটা দেওয়া থাকবে পরীক্ষা এইভাবে ভেঙে নেবে তোমরা উৎপাদকে, তারপরে করবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এবং 2023 সালেও এইরকমই প্রশ্ন তোমাদের পরীক্ষায় তৈরি হয়েছিল। এক্স এবং ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা, এবং যেখানে এক্স লেস দেন ওয়াই, এক্স আর ওয়াই হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা শুরু হয় 1 থেকে, সরি 0 থেকে। 0 1 2 3 4 এইভাবে চলবে। ঠিক আছে, এই রকম প্রশ্ন তোমাকে ইউটিউবে অ্যাটলিস্ট কেউ টোটালি ফ্রি অফ কস্ট ক্লাস দেবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। যে ধরনের প্রশ্ন তোমাদের করানো হবে, ঠিক আছে, এই লেভেলের প্রশ্ন কিন্তু কখনোই তোমাদের কেউ করাবে না। তো এখানে দেখো এক্স এবং ওয়াই দুটি অখণ্ড সংখ্যা। সো অবশ্যই প্রত্যেকে বলবো যদি সেশনটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য। তাহলে এক্স আর ওয়াই দুটি অখণ্ড সংখ্যা এবং এক্স ওয়াই এর থেকে ছোট। এক্স ও ওয়াই এর গুণফল কত হবে? দেখো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। অখণ্ড সংখ্যা নিচ্ছি এক্স, যেটা ওয়াই এর থেকে ছোট। তাহলে আমি নিলাম কত? 2, আর ওয়াই কে নিলাম হচ্ছে 5। ঠিক আছে, এক্স ও ওয়াই এর গুণফল, তার মানে এক্স ইন্টু ওয়াই, 2 ইন্টু 5 মানে হচ্ছে 10। আমি ওয়াই ধরেছিলাম কত? 5, তাই তো? এখানে পেলাম 10, তাহলে এটা কি হচ্ছে? গ্রেটার দেন ওয়াই। এখানে না,
টাইপিংটা একটু মিস্টেক আছে মনে হচ্ছে। ইয়েস। তারপরে দেখো আমরা পেলাম কি তাহলে গ্রেটার দ্যান ওয়াই। আবার এমনও হতে পারে, আমি 2 নম্বর আর একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো আমি নিলাম এক্স এর মান 4 নিলাম, ওকে, আর ওয়াই এর মান নিলাম, ওয়াই নিলাম 6, ঠিক আছে। তাহলে গুণ 4 ইন্টু 6 কত হচ্ছে 24। এগেন দেখো ওয়াই থেকে বড় হলো, তাহলে আবার গ্রেটার দেন ওয়াই। আমি নিলাম কত 3 নম্বর, 1 নিলাম এক্স এর মান, আর ওয়াই এর মান নিলাম 5। তাহলে গুণফল কত হচ্ছে 1 গুণন 5 করলে 5 হচ্ছে, যেটা আবার দেখো ওয়াই এর সাথে সমান হলো। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা যেটা পাচ্ছি, একবার পেলাম ওয়াই সমান, আবার পেলাম সরি ওয়াই এর থেকে বড়, আবার ওয়াই এর থেকে বড়, এবং এখানে পাচ্ছি ওয়াই এর সমান। তার মানে কি, তার মানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গ্রেটার দ্যান হতে পারে অর ইকুয়াল হতে পারে সেটা ওয়াই এর সাথে, ঠিক আছে। এইবারে দেখো আমাদের যেহেতু অখণ্ড সংখ্যা বলেছে, সর্বদাই কি এটা হবে, সর্বদাই কি গ্রেটার অর ইকুয়াল হবে? নাও হতে পারে, পার্টিকুলার কিছু কেসে হবে না, ঠিক আছে। সেই কেসটা কি আছে, সেই কেসটা দেখো পার্টিকুলার কেস বলেছি। তো আমি যদি এবার একটা এক্সাম্পল দিই তোমাদের, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এক্স এর মান 0 ধরতে পারি, কারণ অখণ্ড সংখ্যা বলেছে, অ্যান্ড ওয়াই এর মান মনে করো আমি ধরছি যা ইচ্ছে ধরো তুমি, আমি 7 ধরলাম, তাহলে এক্স ইন্টু ওয়াই এটা হয়ে গেল কত 0, ঠিক আছে। এটা যদি 0 হয় তাহলে আমি ওয়াই ধরেছিলাম 7, এখানে চলে এলো 0, তাহলে ডেফিনেটলি এটা কি হয়ে গেল লেস দেন ওয়াই। এবং এই কেসটা কিন্তু তোমাদের শুধুমাত্র একটাই আসবে, কখন, যখন তুমি এক্স এর মান 0 নেবে, ঠিক আছে। যখন তুমি এক্স এর মান 0 নেবে তখনই শুধু কিন্তু এটা আসবে, আদারওয়াইজ এটা আসবে না, ওকে। আদারওয়াইজ কিন্তু শুনতে পাচ্ছ প্রত্যেকে, শুনতে পাচ্ছ প্রপারলি? ইয়েস। তো আদারওয়াইজ কিন্তু এটা ঘটবে না, যদি তুমি এক্স এর মান 0 ছাড়া আদার্স নাও, 0 ছাড়া আদার্স যাই নেবে তুমি, তখন দেখবে এগুলো আসছে। এবং এই সেম ঘটনাটা ঘটেছিল 2023 সালে প্রশ্নপত্র, যখন এইরকম প্রশ্ন ছিল আমরা অ্যান্সার করেছিলাম সকলে অপশন এ, গ্রেটার অর ইকুয়াল ওয়াই। বাট অ্যান্সার কি দেখা গেল, কি অ্যান্সার কিতে এসছে এটা আমি তোমাদের যখন অ্যান্সার কি দিয়েছিলাম তখন পরিষ্কার বলেছিলাম যে এটা হবে অ্যান্সার। কেন? কারণ এই পার্টিকুলার কেসটা আমরা বোধহয় সবাই ভুলে যাচ্ছিলাম, যে 0 যদি হয় দেন আমাদের কিন্তু শুধু 0-র ক্ষেত্রে লেস দ্যান ওয়াই হবে, স্ট্রিক্টলি লেস দ্যান। সো ডেফিনেটলি ইন দিস কেস আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু তোমাদের এই সংখ্যা তত্ত্বের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, বুঝতে হবে, তবেই তোমরা কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। সেই জন্য টার্গেট টেট 2.0 তোমাদের জন্য আমি লঞ্চ করেছি, যেটা অত্যন্ত হেল্পফুল হবে তোমাদের জন্য, টোটালি বেসড অন কনসেপ্ট ম্যাথস অ্যান্ড পেডাগজির। এই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু অলরেডি স্টার্টেড, ঠিক আছে। সো তোমরা যারা জয়েন করতে চাও এখনো জয়েন করতে পারো, 42% অফে এই মুহূর্তে 599 কিন্তু তোমরা জয়েন করে নিতে পারবে টোটাল 1 বছরের এই কোর্সে। এবং যেখানে তোমরা কিন্তু টোটালি কনসেপচুয়াল ক্লাস দেখতে পাবে। যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই ডেমো অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। যদি ডেমো দেখে তোমাদের মনে হয় হ্যাঁ প্রয়োজন আছে তোমাদের, তবেই জয়েন করবে, আদারওয়াইজ জয়েন করার কোনো প্রয়োজন নেই। এবং তারই সাথে দেখো এটা রয়েছে টার্গেট WBTET 2024-এর স্পেশাল ইংলিশ অ্যান্ড পেডাগজির ক্লাস, যেটা তনুশ্রী ম্যাম তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে করাচ্ছেন। 62% হিউজ অফ রয়েছে এই মুহূর্তে, 375-এ তোমরা চাইলে জয়েন করতে পারো, ঠিক আছে। অবশ্যই জয়েন করবে প্রত্যেকে, এবং মক টেস্ট কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এখানে, ঠিক আছে। সো প্রত্যেকে জয়েন করে নেবে। যদি জয়েন করতে চাও NS ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 4 নম্বর প্রশ্ন দেখো যেটা রয়েছে, ধরা যাক পি এবং কিউ পরস্পর মৌলিক সংখ্যা, প্রদত্ত বিবৃতিগুলি হলো সর্বদা পি এবং কিউ উভয়ই মৌলিক হবে। পি এবং কিউ পরস্পর মৌলিক, আমি বারবার বলেছি এর আগেও, পরস্পর মৌলিকের ডেফিনেশন জানো ভালো করে। যদি পি এবং কিউ মৌলিক সংখ্যা হয়, পরস্পর মৌলিক সংখ্যা হয়, তার মানে কি পি আর কিউ এর গসাগু কত হতে হবে, গসাগু হতে হবে 1, ঠিক আছে।
গসাগু হতে হবে 1। তাহলে পি আর কিউ এর যদি গসাগু 1 হয় তবে পি আর কিউ হবে কি পরস্পর মৌলিক। এই ক্ষেত্রে পি আর কিউ এর চরিত্র কিরকম হবে, ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে একবার দেখো। মনে করো আমি 4টে এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল ভালো করে দেখো। দেখো তোমাদের জন্য এত ডিটেলসে আলোচনা করছি, তাছাড়া আমি শুধু অ্যান্সার বলে চলে গেলে কোনো লাভ হবে না তোমাদের, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করো তোমরা অ্যাটলিস্ট। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো 4 নিলাম এবং 9 নিলাম, দুটোই কিন্তু দেখো যৌগিক সংখ্যা, কেউই মৌলিক নয়, 4ও মৌলিক নয় 9ও মৌলিক নয়, বাট 4 এবং 9 এর গসাগু কত হবে? গসাগু 1 হবে। তাহলে 4 এবং 9 পরস্পর মৌলিক সংখ্যা, ইয়েস। কিন্তু দেখলাম কি সংখ্যা দুটোর কেউই মৌলিক নয়। তাহলে আমাদের এখানে বলেছে যে সর্বদাই পি এবং কিউ উভয়ই মৌলিক হবে। আমরা দেখলাম উভয়ই মৌলিক নয়, বাট তারা পরস্পর মৌলিক। তাহলে প্রথম অপশন ক্যান্সেল। একটা করে এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। আমি নিলাম এবার 9 নিলাম আর 11 নিলাম। আমি দেখলাম 9 তো মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা, বাট 11 মৌলিক সংখ্যা। তার মানে একটা যদি মৌলিক সংখ্যা হয় আর একটা মৌলিক নাও হলেও পরস্পর মৌলিক হচ্ছে। তাহলে পি এবং কিউ এর মধ্যে কমপক্ষে একটি মৌলিক, কে বলেছে একটা মৌলিক হতেই হবে। আমি এখনই দেখালাম দুটোর কেউই মৌলিক নয়, বাট তারা পরস্পর মৌলিক। সো 2 নম্বরটা কিন্তু আমাদের, এটাও ভুল হলো, 1 নম্বরও ভুল হলো, ঠিক আছে? আমি এবার তোমাদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেখানে কেউই মৌলিক নয়। এটা তো দেখলাম একটা মৌলিক হলেও হবে, সেটাও দেখলাম। এবার দেখলাম দুটোই মৌলিক, মনে করো 2 আর 5 দুটোই মৌলিক, গসাগু 1, এরাও কি হবে পরস্পর মৌলিক। অর্থাৎ পরস্পর মৌলিক হতে গেলে তারা নিজেরা কখনোই মৌলিক নাও হতে পারে, একটাও মৌলিক নাও হতে পারে, দুটোই মধ্যে কেউই মৌলিক নাও হতে পারে, এবং দুটোই আবার মৌলিক হতেও পারে। অর্থাৎ কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। আমাদের একটাই এখানে কন্ডিশন, সেটা হচ্ছে গসাগু 1 হতে হবে যেভাবেই হোক। পি ও কিউ কোনোটি মৌলিক নাও হতে পারে, ইয়েস। পি এবং কিউ এর কোনোটি মৌলিক নাও হতে পারে, শুধুমাত্র অপশন ডি, থার্ড অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শুধুমাত্র 3 নম্বর স্টেটমেন্ট ইজ দ্য কারেক্ট। কেমন লাগছে সেশনটি? 5 নম্বর বলেছে যে এত এবং এত সংখ্যা দুটিতে যথাক্রমে 7 এর স্থানীয় মান এবং 6 এর স্থানীয় মানের পার্থক্য কত হবে? প্রথমে সংখ্যায় 7 এর স্থানীয় মান কোথায়? এখানে 7 আছে, 7 এর পরিবর্তে 7, আর তারপরে যতগুলো ডিজিট 1 2 3 4 5টা 0 দিয়ে দাও বড় বড় করে, এই। তারপরে 6 এর স্থানীয় মান, 6 এর জায়গায় 6, বাকি 3টে 0, এটা হচ্ছে 6 এর স্থানীয় মান। সাবট্রাক্ট করো, দেখো 0 0 0, তারপরে 4 হাতের 1 আসবে এখানে, 70 - 1 মানে হচ্ছে 69। তাহলে 694 3টে 0। ও এখানে বোধহয় কোনো কারণে দুটো অ্যান্সার সেম হয়ে গেছে, ঠিক আছে? দুটো অ্যান্সার সেম হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা চেঞ্জ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, টাইপিং মিস্টেক আছে আর কিছু না। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা কি রকম হবে? সর্বদাই অমূলদ হবে, সর্বদাই মূলদ হবে, সর্বদা একটি পূর্ণ সংখ্যা হবে, সর্বদা একটি বাস্তব সংখ্যা হবে। তোমরা বলো যে এটার অ্যান্সার কি হবে, ঠিক আছে? আমি তারপরে তো এক্সাম্পল দেওয়ার জন্য আছি। এবং দেখো দুটি অমূলদ সংখ্যা আমি নিচ্ছি, গুণফল করব আমরা। প্রথমে একটা অমূলদ সংখ্যা নিলাম √2, অপর একটা নিলাম √5, গুণ করলাম কত পাচ্ছি? √10, যেটা কিনা অমূলদ সংখ্যা। অমূলদ মানে লিখলাম আমি, ঠিক আছে? আমি এবার তাহলে এখান থেকে বলে দিতে পারি যে দুটোর গুণফল অবশ্যই অমূলদ হবে। আর একটা এক্সাম্পল দেখো, আমি নিলাম কত? 2, আমি নিলাম আরো একটা 2, এই দুটোর গুণফল কত হচ্ছে? 2। এটা কি অমূলদ হবে? না, এটা মূলদ। তাহলে কে গ্যারান্টি দেবে তোমার যে এটা মূলদই হবে বা অমূলদই হবে? এটা মূলদ পেলাম, এটা অমূলদ পেলাম, তাহলে সর্বদাই মূলদ এটাও হচ্ছে না, সর্বদাই অমূলদ এটাও হলো না। সর্বদা একটি পূর্ণ সংখ্যা, এগুলো তো প্রশ্নই আসে না। এখানেও পূর্ণ নয়, এখানেও পূর্ণ নয়, তাহলে পূর্ণ হওয়ার প্রশ্নই আসে না। তাহলে সর্বদা কি হবে? একটি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোথায় থেকে এলো? ইয়েস, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি আমি। বাস্তব সংখ্যাকে ভাঙলে আমরা দুটো সংখ্যা পাই, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর অপরটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি দেখলাম? যে একটা মূলদ হতে পারে, একটা অমূলদ হতে পারে। তার মানে কি? আসলে বাস্তব সংখ্যা হচ্ছে। বাস্তব সংখ্যা মানে অমূলদ হতে পারে, মূলদ হতে পারে। বুঝতে পারলে?
তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 7 নম্বর বলেছে √29 এর দশমিক বিস্তার কি রকম হবে। প্রথমে কথা হচ্ছে √29 কি সংখ্যা, এটা অবশ্যই অমূলদ সংখ্যা। কিভাবে বুঝতে পারবো আমরা, যেহেতু রুট থেকে 29 কে বাইরে বের করা যাবে, সো ডেফিনেটলি ইট ইজ আ ইরাশনাল নাম্বার। ঠিক আছে, যখনই ইরাশনাল নাম্বার বলবো, অমূলদ সংখ্যা, তখনই তার দশমিক বিস্তার কি রকম হবে, অসীম হবে। শুধু কি অসীম না, তার সাথে অবশ্যই অনাবৃত্ত হবে। এগুলো কনসেপ্ট একদম ক্লিয়ার করতে হবে তোমাদেরকে, অসীম এবং অনাবৃত্ত। ঠিক আছে, অসীম এবং অনাবৃত্ত। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অসীম এবং অনাবৃত্ত। যখনই অমূলদ, তার দশমিক বিস্তার মনে রাখবে অসীম তো হবেই হবে, এবং শুধুমাত্র অসীম নয়, তার সাথে অবশ্যই অনাবৃত্ত হবে, অর্থাৎ রেকারিং ডেসিমাল হবে না, পৌনঃপুনিক আসবে না। যেমন যেমন মনে করো পায়ের মান কত, 3.141 চলতে থাকবে, অর্থাৎ কখনো এটা রিপিট হবে না, আবৃত্ত হবে না, তার মানে কি, অনাবৃত্ত এবং অসীম। আশা করি বুঝতে পেরেছো। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে, ধরা যাক n একটি মৌলিক সংখ্যা, n একটা মৌলিক সংখ্যা, প্রদত্ত বিবৃতিগুলি হলো n এর দুটি উৎপাদক থাকবে, একটা মৌলিক সংখ্যার এক এবং সেই সংখ্যা উৎপাদক থাকবে, তাহলে 1 নম্বরটা একদম সঠিক। n সর্বদা 1 থেকে বড় হবে, একদমই তাই। আমরা মৌলিক সংখ্যার ডেফিনেশনে দেখেছি 1 থেকে বড় যে সমস্ত সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না, অর্থাৎ মৌলিক সংখ্যা সবসময় কি হবে, n এর মান 1 থেকে বড় হবে, এটা একদম সঠিক। ওকে, n যুগ্ম সংখ্যা হতে পারে, n যুগ্ম হতে পারে কি, n কি যুগ্ম হতে পারে, যুগ্ম মানে কি, জোড়। n কি জোড় সংখ্যা হতে পারে, জোড় হলে কি কখনো মৌলিক হতে পারে, হ্যাঁ হতে পারে, আমাদের হাতে এক্সাম্পল আছে ভাই। ঠিক আছে, সেটা হচ্ছে কি 2। 2 একমাত্র একটি সংখ্যা যেটা যুগ্ম বা জোড়, প্লাস এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 2 একটাই সংখ্যা আছে যেটা জোড় মৌলিক সংখ্যা, পৃথিবীতে আর কোনো সংখ্যা নেই যেটা জোড় কিন্তু মৌলিক সংখ্যা হবে, একটাই আছে, সেটা হচ্ছে 2। তাহলে আমাদের তিনটেই সঠিক হয়ে গেল, 1, 2 এবং 3। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, এটা বোধহয় 9 নম্বর প্রশ্ন রয়েছে, এবং এই 9 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পেয়েছো তোমরা তোমাদের প্রশ্নের থাম্বনেইলে। দেখো বলেছে 3 থেকে বড় দুটি মৌলিক সংখ্যা পি এবং কিউ, পি এবং কিউ দুটোই মৌলিক সংখ্যা যারা 3 থেকে বড়, সি একটা যৌগিক সংখ্যা। ঠিক আছে, সম্পর্কিত বিবৃতিগুলি বিবেচনা করো। 1 নম্বর বলেছে পি ইন্টু কিউ একটি জোড় সংখ্যা হতে পারে না, পি এবং কিউ একটি জোড় সংখ্যা হতে পারে না, অর্থাৎ দেখো পি মৌলিক সংখ্যা, কিউ মৌলিক সংখ্যা, এবং তারা 3 থেকে বড়। একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, মনে করো পি নিলাম আমি 3 থেকে বড় মৌলিক সংখ্যা মানে 5, কিউ নিলাম 7, তাহলে এই দুটোর গুণফল পি ইন্টু কিউ কত হবে, 35। 35 কি জোড় সংখ্যা পাওয়া গেল না, তাহলে এটা বিজোড়, বিজোড় এবং অবশ্যই এটা মৌলিক নয়, যৌগিক। তাহলে এরকম আর একটা যদি আমরা এক্সাম্পল নিই, তারপরেও দেখবে তুমি পি এবং কিউ এর গুণফল কখনোই জোড় হয় না, তাহলে সঠিক উত্তর হবে 1 নম্বরটা সঠিক হবে। 2 বলেছে পি কিউ ইন্টু সি এর কখনোই শেষে শূন্য থাকবে না, পি কিউ ইন্টু সি এদের শেষে কখনোই শূন্য থাকবে না। দেখো তুমি পি নিলে 5, কিউ নিলে যা ইচ্ছে নাও একটা, বা 3 নাও, 2 এর থেকে বড় যেহেতু পি কিউ এর মান। সি যৌগিক সংখ্যা বলেছে, কি সি যৌগিক সংখ্যা, আচ্ছা সি যদি যৌগিক সংখ্যা হয়, আমি 4 নিলাম, মনে করো 4 যৌগিক সংখ্যা, তাহলে কি হচ্ছে গুণ করলে 3 4 12, 5 12 60। আমরা ইউনিট ডিজিটে দেখলাম 0 আছে, আমাদের এখানে বলেছে কখনোই শেষে 0 থাকবে না, শূন্য থাকবে না, তার মানে 2 নম্বরটা রং, সঠিক নয়। তাহলে শুধুমাত্র 1 সত্য, শুধুমাত্র 1 সত্য, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। শেষে 10 নম্বর প্রশ্ন রয়েছে, আমরা একদম শেষ প্রশ্নে চলে এলাম। নিচের কোনটি সঠিক নয়,
সঠিক নয় বলেছে, খেয়াল করবে। মূলদ সংখ্যার যোগ গুণ বিনিময় নিয়ম মেনে চলে, বিনিময় নিয়ম মেনে চলে। মূলদ সংখ্যার ক্ষেত্রে বিনিময় নিয়ম তো অবশ্যই মেনে চলবে, যোগ গুণ যেহেতু বলেছে 1, বিনিময় নিয়ম মানে কি a প্লাস বি সমান বি প্লাস এ, এটা তো মেনেই চলবে। আবার a গুণ বি সমান বি গুণ এ, এটাও মেনে চলবে, ঠিক আছে। এরপরে অখণ্ড সংখ্যার বিয়োগফল ও ভাগফল সর্বদা অখণ্ড নয়। অখণ্ড সংখ্যার বিয়োগফল ও ভাগফল সর্বদা অখণ্ড নয়। আচ্ছা, অখণ্ড সংখ্যা আমরা কি জানি? অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হয়, তাহলে এর বিয়োগফল ও ভাগফল সর্বদা অখণ্ড নয়, এটাও সত্য। এর বিয়োগফল কি হয়? মনে করো আমি নিলাম 3 নিলাম আর 7 নিলাম, বিয়োগ করলে কি হচ্ছে? -4। -4 কখনোই অখণ্ড সংখ্যা নয়, কারণ এটা হচ্ছে 0 থেকে আরো ছোট। আমরা দেখেছি অখণ্ড সংখ্যা মানে 0 থেকে শুরু হয়, তাহলে এখানে বিয়োগফল অখণ্ড নাও হতে পারে, 9 রয়েছে তাহলে ঠিক, ভাগফলও অখণ্ড নাও হতে পারে, যেহেতু 3/0 যদি আমি করি তাহলে এটা কি হবে? অসংজ্ঞাত, আনডিফাইন। তাহলে এটা কি অখণ্ড সংখ্যা হলো না? তো আমাদের হবে না বলেছে, তাহলে এটাও সঠিক, কিন্তু আমাদের সঠিক নয় বলেছে। পূর্ণ সংখ্যার যোগফল ভাগফল গুণফল পূর্ণই হবে, সি নম্বরটা কিন্তু ভুল আছে, তাহলে এটাই সঠিক নয়। কেন ভুল আছে? দেখো এখানে ভাগফল বলেছে, তাহলে আমরা দুটো সংখ্যা ভাগ করছি, 5/2, এটা কি পূর্ণ সংখ্যা হলো না? তাহলে ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা নাও হতে পারে, তাহলে সি নম্বরটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে। সি নম্বরটা কিন্তু সঠিক নয়। তো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। এই সম্পূর্ণ প্রশ্নগুলোর পিডিএফ তোমরা পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস কেরিয়ার একাডেমিতে জয়েন করে যাবে, সেখান থেকে সমস্ত ক্লাসের আপডেট, ক্লাসের লিঙ্ক এবং সম্পূর্ণ পিডিএফ গুলো পেয়ে যাবে। আজকের সেশন এখানেই রাখবো, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।